রাত্রি ঝিম মেরে বিছানায় বসেছিল। ইব্রাহিম এসেছে সেজন্য তার মনে এখন হাজার চিন্তা আসা যাওয়া করছে, কিন্তু সেটা তার আম্মাকে সে বোঝাতে চায় না। তাই দ্রুত উঠে দাঁড়িয়ে তাকালো নিজের মায়ের দিকে। ইব্রাহিম এসেছে। তোমার আব্বা তো বাড়িতে নেই। তুমি গিয়ে গল্প গুজব করো। ছেলেটা একা বসে থাকবে, এটা কেমন দেখায় না? রাত্রি কিছু বলল না, চাপা অভিমানে চোখ নামিয়ে নিল। মেয়ের নরম মুখ দেখে ময়না বেগমের কি যেন হলো। মেয়ের পিঠে হাত বুলিয়ে আদুরে গলায় বললেন, আমার ক্ষমতা থাকলে আমি তোমার আশা অপূর্ণ রাখতাম না মা। তোমার আব্বার শরীরও ভালো যাচ্ছে না, ব্যবসা মন্দ। এখন তোমার চাচা আমাদের পাশে না দাঁড়ালে আমাদের কি হতো একবার চিন্তা করো। আমরা মা মেয়ে হয়ে জন্মেছি দাসীবাদী হতে। আমারও কি কম স্বাদ ছিল? কিন্তু আম্মা আব্বা আমাকে। ময়না বেগম আঁচলে মুখ চাপা দিয়ে কেঁদে উঠলেন। এতেও রাত্রির মাঝে নরণচরণ হলো না। মাথা নিচু করে সে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আম্মাকে সান্ত্বনা দেওয়ার ব্যাপারে তার কোনো আগ্রহ নেই। অন্যের চোখের জল নিজের চোখেও জল আনে, কিন্তু যার চোখের জল আগেই ফুরিয়ে গেছে তার চোখে জল নয়, না পাওয়ার হাজানো বেদনা লাল হয়ে ভাসে। চা শেষ, এখন বেলের শরবত খাচ্ছে ইব্রাহিম, আর চোখে রাত্রিকে দেখছে। তারই সম্মুখে ঘোমটা মাথায় বসে অহেতুক হাত কসলাচ্ছে রাত্রি। রাজকন্যা নয় বলে যাকে বিয়ে করতে চায় না, এখন সম্মুখে তাকে দেখে ইব্রাহিমের চোখ ছোট হচ্ছে। ডাক্তার হওয়ার আগে এবং পরে অসংখ্য মেয়েকে সে কাছ থেকে দেখেছে। কতটা ফর্সা মেয়েকে দেখে তার চোখ টাটিয়েছে, কিন্তু এই শ্যামলা মেয়ে রাত্রিকে দেখে তার অন্যরকম কেন লাগছে? তার মন কেবল একটা কথা জানতে চাচ্ছে। কি আছে এর মাঝে? চাপা রঙের মেয়েদের সৌন্দর্য বলতে আদৌ কি কিছু আছে? ছিমছাম সুন্দর শারীরিক গঠন রাত্রির। গায়ের রং শ্যামলা হলেও তাকে শ্যামলা বলা চলে না। মাঝে মধ্যে বেশ ফর্সা দেখায় তাকে, বিশেষ করে নীল অথবা খয়েরি রঙের পোশাকে। একবার তো আদি তাকে বেশ গাঢ় গলায় বলেছিল। তোমার খয়েরি শাড়ি কিনে দেওয়া উচিত, নতুবা নীল শাড়ি। রাত্রি অবাক হয়ে জিজ্ঞাসা করেছিল, কেন? রং দুটো যে তোমার জন্যে সৃষ্টি, পরলে দেখবে সবার মাথা ঘুরে গেছে। সামান্য থ্রি পিস পরলেই তো অন্যরকম লাগে। রাত আর চোখাচোখি হতেই ইব্রাহিম হেসে উঠল। তার হাসি দেখে রাত্রির কেমন যেন মনে হলো এই হাসিতে স্নিগ্ধতা নেই, নেই কোনো প্রশান্তির ছোঁয়া। তার কেবলই মনে হচ্ছে এমন নোংরা হাসি সে আগে কখনো দেখেনি। এই হাসিতে অন্য কিছুর ইঙ্গিত আছে, যা রাত্রির মাঝে ক্ষোভ সৃষ্টি করছে। এখান থেকে উঠে যাওয়ার ইচ্ছে হলেও সে চোখ নামিয়ে চুপ করে রইল। ইব্রাহিম রাত্রির অপদস্থ মুখ দেখে পৈশাসিক আনন্দ পেয়ে এই প্রসঙ্গেই কথা বাড়ালো। 6 মাসে তোমাদের বাড়ি কতবার এলাম, একবারও শাড়ি পরে এলে না। তোমার কি উচিত না নিজের হবু স্বামীর সামনে সেজেগুজে আসা, তার মনের অতিরিক্ত বাসনা পূরণের চেষ্টা করা? নাকি অন্য কারোর জন্য সব আঁচলের তলায় লুকিয়ে রেখেছ? রাত্রি এবার রাগে চোখে দেখছে ইব্রাহিমকে, দেখছে এক পুরুষকে যার মুখ নিঃসংকৃত বাক্য নিজ কানে কত কুৎসিত মনে হচ্ছে। রাগে অন্তর জ্বলে গেলেও কেবল 3 শব্দে রাত্রি উত্তর করল। শাড়ি পরা অপছন্দ। শব্দ করে হেসে উঠল ইব্রাহিম, বলল, শুধু কি শাড়ি অপছন্দ, নাকি আমাকেও? রাত্রি প্রতি উত্তরে মুখ ফিরিয়ে নিল। তার সমস্ত মুখ ঘৃণায় ভরে উঠেছে, আর তা দেখে ইব্রাহিম শক্ত চোয়ালে বলল, এই এলাকায় না থাকলেও আমাকে অন্ধ মনে করার কারণ নেই। আদি নামক গুন্ডার সাথে ডলাডলি করার সব খবর কিন্তু আমার কানে ঠিক হয়ে আসে। আমি সামান্য শাড়ি পরার কথা বলতেই এত ঘৃণা ভাসছে মুখে। তোমার নাগরের সাথে ডলাডলি করার সময় এমন ঘৃণা মুখে ভাসে না। 2 দিন বাদে বিয়ে, অথচ এখনো সেই গুন্ডার সাথে এত কিসের মহব্বত? ভেবেছিলাম তোমাকে বিয়ে করব না,
আজকে সেটা বলতে এসেছিলাম, কিন্তু এখন সিদ্ধান্ত নিলাম আমি তোমাকেই বিয়ে করব। দেখব বিয়ের পর আমার প্রতি কত ঘৃণা আসে, আর ওই আদির প্রতি কত মোহব্বত। এই কথা বলে ইব্রাহিম উঠে দাঁড়ালো। মোশাররফ হোসেনের সাথে দেখা করার চিন্তা বাতিল করে বেরিয়ে পড়ল অজানা গন্তব্যে। মনে রাগ থাকলে মানুষ তার নিজ গন্তব্য চট করে ঠিক করতে পারে না। ইব্রাহিমের ক্ষেত্রেও তাই হলো। এদিকে রাত্রির সমস্ত দেহ রাগে কেঁপে উঠল আর চোখ ভিজে এলো আদির প্রতি অভিমান করে। রাত্রি বুঝতে পারছে না কেন তাকে এবং আদিকে এক করে ইব্রাহিম এমন নোংরা কথা বলে গেল। রাত্রির সাথে তো আদির তেমন কোনো সম্পর্ক নেই যেখানে অন্যের মুখে এমন কত কথা শুনতে হবে। দেশেহারা অবস্থায় রাত্রি নিজের মনকে জিজ্ঞাসা করল, চারদিকে এত বিতৃষ্ণা কেন ছেয়ে আছে? অসময়ে বৃষ্টি নামলো। এমন চৈত্র মাসে অঝোর ধারায় বৃষ্টি যদি হয়, তবে আষাঢ় শ্রাবণ কাকে নিয়ে বাঁধবে ঘর? যেন নিজেকে প্রশ্ন করলো আদি, আর কেউ একজন উত্তর দিবে সেই আশায় চুপ করে গেল। ভেজা বারান্দায় এক মগ কফি নিয়ে ব্যস্ত হলো। কালকে ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার পর প্রচুর পানি মাথায় ঢেলেছিল সে। প্রেশার পরে নেমেছিল, কিন্তু শরীর এত দুর্বল হয়ে পড়েছিল যে বাকি সময়টুকু প্রায় অজ্ঞান হয়ে মনে হয়েছিল নিজেকে। সকালে জেগে উঠে দেখে আকাশ মুখ ভার করে আছে। নিজের ক্লান্ত দেহ নিয়েও রাত্রির কথা তার মনে এসেছিল। মেয়েটা তাকে আর কল করেনি, আদিও যেচে আর খোঁজ নেয়নি। কিন্তু এমন হুট করে যোগাযোগ বন্ধ করা কি যায়? একই গ্রামে বসবাস, রাত্রির বিয়ে না হওয়া পর্যন্ত ঠিকই দেখা হবে, আর দেখা হলে মন টালমাটাল হবে খোঁজ নেওয়ার জন্য। রাত্রি চাপা স্বভাবের হলেও আদির সঙ্গে তার চপলতা কিঞ্চিত যেন দেখা যায়। একদিন হেসে আদি জিজ্ঞাসাও করেছিল, সবার সাথে একদম বোবা হয়ে থাকো, অথচ আমার সঙ্গে কথা বলতে বসলেই তোমার মুখে খই ফোটে। আমার বেলায় এমন কেন? রাত্রি মুচকি হেসে বলেছিল, বন্ধুর সাথে চুপচাপ থাকা যায় না। তোমার মতো ভালো বন্ধু পেলে বাক প্রতিবন্ধীও কথা বলতে শুরু করে দেবে। আদি পলক্ষীন চোখে রাত্রিকে দেখেছিল আর কেমন গলায় যেন প্রশ্ন করেছিল, রাত্রি, আমি কি কেবলই তোমার বন্ধু? না, তুমি আমার জীবনের শ্রেষ্ঠ ব্যক্তির মধ্যে একজন, যার সঙ্গে কথা বললে আমার সময় জ্ঞান থাকে না। এই উত্তর পেয়ে আদি আর কথা বাড়ায়নি। মেয়েটা বড় সরল, সব কথার সোজা অর্থ বুঝে নেয় সে। এমন সরল বলেই আদির বড় চিন্তা হয়, কারণ বর্তমান যুগে অতি সরল হলে টিকে থাকা বড়ই মুশকিল। সকালের নাস্তা সেরে প্রেসারের ওষুধ নেওয়া হয়েছে। বৃষ্টিও হচ্ছে, ফলে আদির কেমন শীত শীত করছে। পরনের টি শার্ট আর লুঙ্গি দিয়ে ঠান্ডার তীক্ষ্ণতা দূর করা যাচ্ছে না, কিন্তু এটা বড় উপভোগ্য মনে হচ্ছে আদির কাছে। উষ্ণ কফিতে ঠোঁট ছোঁয়াতে গিয়ে আদির চোখ জোড়া হঠাৎ স্থির হলো পাশের বাসার উঠোনে। অচেনা এক তরুণী পা টিপে টিপে হাঁটছে গুড়ি গুড়ি বৃষ্টিতে। প্রথম দর্শনে অচেনা হলেও এখন একটু একটু করে আদি চিনতে পারছে। এই মেয়েটা হলো মেঘলা। 2 দিন আগেই ওর বিয়ে হওয়ার কথা ছিল। সমস্ত আয়োজনে চারপাশ চঞ্চল ছিল, কিন্তু হঠাৎ ঝড়ো মেঘ এসে বৃষ্টি নামিয়ে দিল। আজ সকালেই আদি তার আম্মার মুখে শুনেছিল, মেয়েটার কপাল এত খারাপ হবে ভাবি নাই। বাপ ভাইয়ের কীর্তির জন্য বিয়ে হলো না, লোকে তো দোষ দেওয়ার উপায় নাই। বাপ ভাই যদি জেল খাটে বছরে 2-3 বার, তবে কোনো মা বাপে তার ছেলেকে এমন পরিবারে বিয়ে করতে দেবে? আদি চুপচাপ শুনেছিল বিনা মন্তব্যে। তবে আজ তরুণীকে দেখতে পেয়ে তার বড় মায়া হচ্ছে। দূর থেকে যেই মুখবয়ব আদির চোখের সীমানায় ধরা পড়ছে, সে মুখে কোনো হিংস্রতা নেই, নেই কোনো অপরাধের রেশ। শুধুই স্নিগ্ধতা ছড়িয়ে জানান দিচ্ছে ব্যথিত হৃদয় নিগড়ে বেরিয়ে আসা বৃষ্টিস্নাত চোখের জল। আদির মন বড় খারাপ হয়ে গেল। একই সাথে রাত্রির এবং মেঘলার কথা মনে এসে তাকে কেমন বিমর্ষ করে তুলল। হঠাৎ ঘরের ভেতর ফোন বেজে উঠল। আদির মনে হলো রাত্রির ফোন, তাই দ্রুত পায়ে ঘরে এসে ফোন হাতে নিল, কিন্তু রাত্রি কল করেনি। আদির মন আরো খারাপ হয়ে গেল। ফোন বিছানায় ছুঁড়ে দিতে গিয়েও রিসিভ করল। হ্যালো স্বর্ণালী। ফোনের ওপাশ থেকে কান্না ভেসে এলো, বয়স্ক মহিলার কান্না। এতে আদির কপালে ভাঁজ পড়ল। হ্যালো, কে বলছেন? আদি আরেক দফা প্রশ্ন করতেই কান্না জড়ানো কণ্ঠে কেউ একজন বলল, বাবা, আরে আমার মেয়ে তো সুইসাইড করেছে। সুইসাইড করেছে মানে? কী সব বলছো তুমি ফুপু? শুধু কান্নার আওয়াজ শুনে আদি প্রথমে চিনতে পারেনি। কান্না মিশ্রিত গলা হলেও এখন আদির চিনতে অসুবিধা হয়নি। আমি পাগল হয়ে যাচ্ছি বাবা, তুমি শিগগির এসো। আমি আমার মেয়ের লাশ খুঁজে পাচ্ছি না। তুমি কোথায় আছো ফুপু? লাশ না পাওয়ার কারণ কি? আর স্বর্ণালী,
সুইসাইডই বা করতে গেল কেন? পরশুদিনই তো ওর সাথে আমার কথা হয়েছে। এমন কিছু করতে পারে বলে তো সেদিন আমার মনে হয়নি। ফুপু কেঁদেই চলেছেন আর বহু কষ্টে কান্না থামিয়ে থামিয়ে বলছেন, আমিও কিছু জানি না। পরশু দুপুরে ওর সাথে আমার কথা হয়। ওর বিকেলে স্কয়ার হসপিটালে কোনো এক ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল। আমাকে বলেছিল রাত হবে ফিরতে, আর ফিরে এসে আমাকে জানাবে। কিন্তু কালকে দুপুর হওয়ার পরও আমি ওকে ফোনে পাচ্ছি না। এরপর ওর বেডিংয়ে চলে এসে জানতে পারলাম ও নাকি পরশু রাতে সুইসাইড করেছে। ওরা লাশ পোস্টমর্টম করতে নিয়ে গেছে, কিন্তু কেউ আমাকে বলতে পারছে না কোন মর্গে ওকে পাঠানো হয়েছে। বাবা, আমি চোখে মুখে অন্ধ দেখছি। তুমি চলে এসো ঢাকায়। আমার মেয়ের লাশ না পেলে আমি... পুরো কাহিনী শুনে আদির মাথা ধপধপ করছে। এতক্ষণ যে শীতলতা তাকে কাবু করছিল এখন ক্রমশ তার সরে গিয়ে উষ্ণতা অনুভব হচ্ছে। আদির মনে হচ্ছে তার ব্লাড প্রেশার বাড়তে পারে, কিন্তু এটা হলে এখন সে ফুপুকে কোনো সহযোগিতা করতে পারবে না। তাই যথাসম্ভব নিজেকে সংযত করে ফুপুকে নিশ্চিত করলো নিজের যাওয়ার ব্যাপারে। পুরো প্রস্তুতি নিয়ে আদি বেরিয়ে পড়ল ঢাকার উদ্দেশ্যে। আপন ফুফাতো বোন সুইসাইড করেছে, এই বিষয়টা আদিকে পীড়িত করলেও দুঃসম্পর্কের ফুফাতো বোনের জন্য আদির সবচেয়ে বেশি চিন্তা হচ্ছে। সে ভেবেছিল বৃষ্টি থামলে ছুটে গিয়ে একবার দেখে আসবে রাত্রিকে, কিন্তু বৃষ্টি মাথায় করে ঢাকা যেতে হবে তা সে কল্পনা করেনি। আসলে প্রকৃতির নিয়ম বড় অদ্ভুত। প্রকৃতি যখন যা চাইবে আমাদের তখন তাই করতে হবে। বোর্ডিংয়ে গিয়ে আদি জানতে পারলো লাশ পোস্টমর্টমের করার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। বড় আশ্চর্যের বিষয়, এই কথাটা প্রথমে কেউ বলতে রাজি হয়নি। আদি যখন শাসিয়ে বলল, নিজেদের ভালো চাইলে বলে দিন স্বর্ণালীকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, নয়তো আমি সাজ্জাদকে খবর দিব। সাজ্জাদ কে তা নিশ্চয়ই জানেন না। পুলিশ ইন্সপেক্টর সাজ্জাদ আমার বন্ধু। একবার যদি খবর দেই আর ও এখানে আসে, তবে আসল খবর বের করতে কিন্তু বেশি সময় লাগবে না। এসব বলেও কাজ হয়নি, কিন্তু একবারে বিফলেও যায়নি। আমতা আমতা করে বোর্ডিংয়ের সুপার বলল, আসলে তাড়াহুড়ায় ছিলাম। তাছাড়া আমাদের বোর্ডিংয়ে এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি, তাই আমরা সবাই ঘাবড়ে গিয়েছিলাম। এত বিশদ বক্তব্যে আদি বিরক্ত হয়ে বলল, আরে এত লম্বা প্যাচাল শুনতে চাই নাই, আসল কথা বলুন, জাস্ট কুসুমটুকু। বোর্ডিং সুপার মধ্যবয়স্ক মহিলা। উত্তেজিত আদিকে দেখে বৃষ্টি ভেজা ঠান্ডার দিনেও প্রচুর ঘামছেন। চোখে মুখে তার অস্বস্তি ভাসছে। চোখের দৃষ্টিতে কেমন চোর চোর ভাব। কপালের ঘাম হাতের উল্টো পিঠে মুছে জবাব দিল, মনে হয় ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। মনে হয়? এত কিছুর পর আপনি কেবল বলছেন মনে হয়? এত বড় একটা বোর্ডিংয়ের সুপার হয়ে এমন দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা বলতে আপনার কি একটু অবাক লাগছে না? না মানে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। তো সেটা এত কাণ্ডের পর বলছেন কেন? সত্যি করে বলুন তো, আসল ঘটনা কি? স্বর্ণালীর সুইসাইডের পিছনে আপনার কোনো হাত নেই তো? আদির প্রশ্ন শুনে বোর্ডিং সুপার যেন আঁতকে উঠল। ক্রমাগত হাত মেরে বলল, এসব কি বলছেন? না না না, এসবের মধ্যে আমি নেই। তাছাড়া স্বর্ণালী খুব ভালো ছিল, আমি তাকে নিজ সন্তানের মতো স্নেহ করতাম। তাহলে কোন কারণে? না না না, আপনি অন্যায় অভিযোগ করছেন। আমার বয়স হচ্ছে, আজ 5 বছর ধরে ডায়াবেটিক্স হয়ে বসে আছি, আর তাই কিছু মনে থাকে না। ভুলে গিয়েছিলাম হসপিটালের নাম, এখন ভালো করে মনে পড়েছে। বয়সে বড় হওয়া সত্ত্বেও আদিকে আপনি সম্বোধন করা সুপারের সম্মুখে দাঁড়িয়ে আদি কঠিন গলায় বলল, ঠিক জায়গায় ঠিক জিনিস পড়লে আরও অনেক কিছুই মনে পড়বে। যদি ভুলেও ওর সুইসাইডের সাথে কারো সম্পর্ক পাই, তবে সব শালাকে জ্যান্ত পুঁতে দিব। বোর্ডিং সুপার ভয়ের চোটে আর কিছু বলার সাহস পায়নি। আদিও কথা না বাড়িয়ে ক্রন্দনরত ফুপুকে নিয়ে বেরিয়ে পড়ল ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে। কিন্তু এখানে এসে আদি জানতে পারলো লাশ পুনরায় বোর্ডিংয়ে পাঠানো হয়েছে। পোস্টমর্টমের পর লাশ সাধারণত পরিবারের হাতে তুলে দেওয়া হয়, কিন্তু স্বর্ণালীর ক্ষেত্রে ব্যতিক্রম হওয়ার কারণ আদির মাথায় ঢুকছে না। আদির ঢাকা পৌঁছাতে দেরি হয়েছে, এই কারণে এমন হয়েছে কিনা জিজ্ঞাসা করতেই ফুপু বলল, আমি মাথায় কিছুই ঢুকছে না। পুরো একটা দিন শেষ হতে চললো, অথচ আমার মেয়ের মরা মুখটাও এখনো দেখতে পেলাম না। আমি কোন পাপের জন্য এমন শাস্তি পাচ্ছি বলতে পারো? আমার মেয়ে বা কি অপরাধ করলো যার জন্য মন বদলে তাকে... আসলে মুখ চাপা দিয়ে ফুপু কেঁদে উঠল, কিন্তু আদির সব কিছুতে কেমন গোলমাল লাগছে। তবে এসব নিয়ে এখন ভাবার সময় নেই। আগে স্বর্ণালীর লাশ পেতে হবে, এরপর গ্রামে নিয়ে যেতে হবে, তারপর মাটির ঘরে পরম যত্নে ঘুম পাড়িয়ে দিতে হবে। এই ঘুম ভাঙবে না হাজারো বছর পরে। রাত্রি আপু, ছাদে কি করছো গো?
এমন বৃষ্টির মধ্যে অকারণে নিজেকে ভিজিয়ে দিচ্ছ কেন? কারো কণ্ঠ শুনে চমকে মুখ ফেরালো রাত্রি। উদাস দুপুরের ন্যায় রাত্রি মুখের আকাশে এক ফালি জ্যোৎস্নার মতো হাসি ফোটানোর ব্যর্থ চেষ্টা করেও থেমে গেল। সোজা হয়ে মাথা নামিয়ে কী যেন ভাবল, কিন্তু চুপচাপ থেকে গেল। রাত্রির এমন মুখ ভার দেখে অভি আবার জিজ্ঞেস করলো,